মেয়ের বাড়ি কবে যাচ্ছে? তোমাদের বৌমা আমার ফোন ধরছে না, মনে হয় রেগে আছে। আমরা 2-3 দিন পর যাব, আগে ওর রাগ ভাঙাতে হবে। তুমি সত্যি করে বলো তো, তুমি কি প্রেম করেছো? ছি 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 ছি, কী বলেন এগুলো সালাম সাহেব? আপনার মতো বৃদ্ধের মুখে এমন অশোভনীয় শব্দ আসাও গর্হিত অপরাধ। দিন দিন বয়সের সাথে সাথে আপনার মাথায় ভেমো হচ্ছে, সেটাকে ঠিক করা প্রয়োজন। নীলাদ্রির এমন ভাষ্যে বেকুবের মতো চেয়ে রইলেন সালাম সাহেব। দুর্বৃত্তরা যদি তার মিলের গেটের পরিবর্তে নীলাদ্রিকে ডাকাতি করে নিয়ে যেত, তাহলে বোধহয় একটু শান্তি পেতেন তিনি। স্যালাডের জন্য সবজি কাটা হচ্ছে। শেষ মুহূর্তে কোথা থেকে যেন মানুষের আমদানি হয়েছে। যা আগে 35 জন ছিল, সেটা এখন 85 জন। নতুন অনুপ্রবেশদের জন্য রাত 10টার দিকে বাজার থেকে আবারও বাজার করে এনেছেন সালাম এবং ইন্দ্রিস সাহেব। কমতি থাকা যাবে না, আইটেম পরিবর্তন হয়েছে। এখন পোলাও, মুরগির লটপটি, রোস্ট এবং ডিম ভুনার আয়োজন হচ্ছে। সালাড কাটার দায়িত্ব পড়েছে ওয়েন্ড্রিলা এবং পিউয়ের ওপর। দুটো শশা ছিলতে ছিলতে বেকায়দা অবস্থা ওয়েন্ড্রিলার, পিঠ ধরে আসছে। আবার ক্ষণে ক্ষণে চোখ যাচ্ছে তৃষা এবং অভ্রের দিকে। নির্লজ্জের মতো ছেলেটা হাসছে তার প্রাক্তনের সাথে। বেহায়া, চরিত্রহীন, বিড়বিড় করে বলল, ইচ্ছে করছে এই পিলার দিয়ে মুখটাই পিল করে দিতে। লাভ নেই, বেড়া মানুষ মানেই মাথার যন্ত্রণা। পিউ মন মরা হয়ে উত্তর দিল। ওয়েন্ড্রিলা থেমে গেল। পিউয়ের মন ভালো নেই। খুব বড় কিছু না হলে পিউ নামক নারীর তো মন খারাপ হয় না। সে ছোট ছোট বিষয় নিয়ে মন খারাপ করে না, গায়ের মাখায় না। কিন্তু এখন মনে হচ্ছে ঘটনা সুবিশাল। কিন্তু ওয়েন্ড্রিলা জিজ্ঞেস করার সাহস পাচ্ছিল না। পিউয়ের বিষণ্ণ চোখজোড়া তাকে খুব ভাবাচ্ছিল। এখন সুযোগ পেয়েছে, তাই ফট করেই শোধালো, কেন, তোর পুরুষ আবার কি করেছে? পিউয়ের হাত থামলো। হাতের ছুরিটা থেমে গেল। কাঠের তক্তায় কাটার জন্য রাখা টমেটোটাও গড়িয়ে গেল। পিউয়ের মনের ভেতর হাজার কথা থাকলেও মেয়েটা তা প্রকাশ্যে আনে না, এটা তার বিশেষত্ব। সে সবার দুঃখ ছুঁয়ে দেবে, কিন্তু তার দুঃখ কেউ দেখবে না, ছোবে না। কিন্তু ওয়েন্ড্রিলাও আজ ছাড় দেবে না। বন্ধুত্বের ঋণ শোধ করতে নেই, কিন্তু বিনিময় তো করাই যায়। সে পিলার রেখে পেছন থেকে জড়িয়ে ধরলো পিউকে। সেই উষ্ণ আলিঙ্গনে কিছু ছিল যেন। নিজস্ব সেই বানোয়ার দেওয়াল নরম হলো, অতঃপর গলতে লাগলো। মনের ভেতর খুব আগলে রাখা টুকরো কথাগুলো অশ্রুরূপে গলে পড়তে লাগলো। একটা সময় কান্নার বেগ বাড়লো। মুখ লুকিয়ে ফেললো পিউ। ওয়েন্ড্রিলা বিনা বাক্যে বান্ধবীর অশ্রু মুছালো, প্রশ্ন করলো না। তার অশ্রু যে এতদিন সামলেছে, সেই এখন কাঁদছে। এখন নরম হওয়া বারণ, নিষিদ্ধ। পিউয়ের চোখ মুখ ফুলে গেছে। ঠান্ডা মোজো খুলে দিল ওয়েন্ড্রিলা। সে এক ঢোকে 2.5 মিলির বোতল ফাঁকা করে দিল। তারপর তীক্ষ্ণ চাকু বেরহমের মতো টমেটোর উপর চালাতে চালাতে বলল, পুরুষ মানেই ব্যাঙের ছাতা, ঘটে দোয়ানার বুদ্ধি নেই, শুধু দাদাগিরি। সেটার চাক্ষুষ প্রমাণ আমার স্বামী। বলেই শশার উপর ক্ষিপ্র চাকু চালালো ওয়েন্ড্রিলা, তার তীক্ষ্ণ দৃষ্টি অভ্রের দিকে। সে কখন থেকে সে তৃষার সাথেই চিপকে আছে। এত অসহনীয় কেন এই পুরুষ? এদিকে তৃষা শুকনো ঢোক গিলে অভ্রকে বলল, তোর বউ আমাদের দেখছে। কথাটা শুনে বিভ্রান্ত হলো না অভ্র, বরং যেন তাকে অধিকতর পুলকিত করলো বিষয়টা। সেই পুলক ঠিকরে উঠল গাঢ় নয়নে। নির্ভার স্বরে বলে উঠল, জানি। জানিস যখন, জেনে বুঝে আমাকে আগুনে ফেলছিস কেন শুনি? আগুন ফেলছি না বল, ঘুমন্ত সিংহীর মুখে ফেলছি। শিকারের গন্ধে যদি সে একটু জেগে ওঠে। তৃষা কটমটিয়ে তাকালো। অভ্রের মুখে নির্লজ্জ হাসি। তৃষা দাঁতে দাঁত পিষে বলল, তোর মতো হারামি পৃথিবীতে একটাই আছে। কিন্তু সেটা বুকড হয়ে গেছে, তাও আমার 10টা না 5টা না, একটা মাত্র বউয়ের জন্য। তো কপালে আমি নেই। আল্লাহর অশেষ রহমত। তার কথা শুনে মেকি হাসির রোল উঠল অভ্রের মুখে। তার হাসি দেখে তৃষা গায়ের জোরে চিমটি কাটলো অভ্রের হাতে। এই চিমটি অভ্রের কাছে পিঁপড়ের কামড়, অথচ এমন একটা ভাব নিল যেন তার হাত খসে গেছে। আহ বলেই শব্দ করলো, হাতে গিয়ে বলল, ফু দে। হ্যাঁ, যা বলছি কর। অভ্র ভালো হবে না। এমনিও জীবনে খুব ভালো কিছু হচ্ছে না, খরা চলে। তোর ফুতে যদি বৃষ্টি হয়।
তৃষা দেখিয়ে দেখিয়ে ফু দিল। যাকে দেখানোর জন্য নাটক সে কিন্তু ঠিকই দেখলো, কাজেও দিল। রাগের চোটে হাতের উপর ছুরি চালিয়ে দিল, ফলে আঙুল কেটে গেল মনের অশান্তিতে। সেই নিয়ে ছোট্টখাট্ট হট্টগোল হলো, কানন ছুটে এলো। সাবেরা ব্যস্ত হয়ে গেলেন। যতই হোক মেয়ে তো তার আমড়া কাঠের ঢেকি। কানন রাগী স্বরে বললেন, তোমার শসা কাটতে হবে না, আমি কেটে দিব, তুমি চলো ঘরে। বলেই বৌমাকে নিয়ে গেল বাসায়। ঔষধ লাগাতে হবে। বেশ গাঢ় না হলেও কেটেছে বেশ ভালোভাবেই। অভ্র নির্বিকার চোখে দেখলো সবটা। তৃষা অবাক স্বরে শুধালো, তুই এভাবে আঙুলে আঙুল ঘষে দেখবি? হ্যাঁ, মানে কি? তুই বুঝবি না। অভাব না তৈরি হলে প্রয়োজন বুঝে না মানুষ। এই অভাব টের পাওয়াটাই, তাই অভাব টের পাওয়ানোটাই বেশি জরুরি। তৃষা হাসলো, বিদ্রুপ টেনে বলল, আমার কথা তাহলে সত্যি হলো। আমি বলতাম না তুই উইন্ড্রিলাকে ভালোবাসিস, তখন তো হেসে উড়িয়ে দিতি। অভ্র মুখে বিরক্তি টেনে বলল, তোদের মেয়েদের কাছে ভালোবাসা প্রেম বাদে আর কোনো কিছু নেই নাকি? কান পচিয়ে দিলি তো। তাহলে তুই ব্যাখ্যা দে না, উইন্ড্রিলার প্রতি তোর অনুভূতিটার মর্মার্থ কি? এত আকর্ষণ, অবসেশন কেন? অভ্র উত্তর দিল না, সে এড়িয়ে গেল। অভ্রের এমন আচরণের সাথে খুবই পরিচিত তৃষা। তাদের মধ্যে খুব দহরম মহরম সম্পর্ক নেই, তবে একটা সময় কিছু ছিল। তৃষা মত্ত ছিল এই ঠোঁটকাটা অসভ্য অভদ্র ছেলেটার জন্য। হয়তো সুদর্শন ছিল বিধায়, হয়তোবা জনপ্রিয় ছিল বিধায়, অথবা তার ব্যক্তিত্ব আকর্ষণ করত। অপক্ষ বয়সের এই মোহের কারণ নিয়ে কখনো মাথা ঘামায়নি সে, কারণ এই মোহ দীর্ঘস্থায়ী ছিল না, তা ক্ষণস্থায়ী ছিল, 6 মাসেরও কম। খুব দ্রুতই বুঝে গিয়েছিল এই অভদ্র ছেলেটি একটি রাগী মেয়ের লালচে রাগে নিজেকে অর্পণ করেছে, তার অশ্রুতে নিজেকে গুম করেছে। নারী সব সহ্য করলেও একটা বিষয় সহ্য করতে পারে না, নিজের পছন্দের পুরুষের চোখে অন্যের প্রতিবিম্ব তাকে পোড়ায়, কাদায়, নিঃস্ব করে। তৃষা নিঃস্ব হতে চায়নি, তাই নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের মনে হলো। অঘোষিত ব্রেকআপ হলো তৃষা এবং অভ্রের প্রেমের। প্রেম তো ছিল না, ছিল একটা কুহেলিকা। এর মধ্যেই তীব্র চিৎকার কানে আসে। চিৎকারটি অভ্রের বাড়ি থেকেই আসছে এবং গলাটাও তার পরিচিত। ওয়েন্ড্রিলা চিৎকার করছে। সবাই তা শুনতেই ছুটে গেল। চিৎকার অনুসরণ করে অভ্রের ঘরে ঢুকতেই একটা হ্যাংলা কালো বাটি ছাট চুলের চোরকে দেখা গেল। সে ওয়েন্ড্রিলার গলায় ছুরি ধরেছে, বলছে, এগুলোই চালিয়ে দেব। অভ্রের মুখে কাঠিন্যতা ফুটে উঠল। ওয়েন্ড্রিলার চোখে মুখে ভীতি, চোখ টলমল করছে মেয়েটার। তাদের চোখাচোখি হলো ক্ষণ সময়ের জন্য। সেই দৃষ্টিতে সাহস ছিল নাকি সান্ত্বনা বোঝা গেল না। এমন দৃশ্য সবার মনেই একটা আতঙ্কের সৃষ্টি করলো। নীলাদ্রি বলল, আপনি তো নিজেই কাঁপছেন। চুরি নামান, আসুন আমরা কথা বলি। আপনাদের সাথে কোনো কথা নাই, আগালেই খতম। চোরের গা কাঁপছে। বিল্লাল কিছু একটা বলল অভ্রকে। অভ্র মাথা নাড়ালো। অন্য সময় হলে সে এক থাবা দিয়েই তাকে কাট করে ফেলতে পারত, কিন্তু এখন তো সম্ভব নয়, কারণ সে ছুরিটা ওয়েন্ড্রিলার গলায় ধরে রেখেছে। এগোতে হিতে বিপরীত হবে। চোরটিকে ধরার পূর্বে ওয়েন্ড্রিলার নিরাপত্তার প্রাধান্য বেশি। নীলাদ্রি চোরকে শান্ত করতে চাইলেন। দেখেন ভাই, আপনি পালাতে পারবেন না, তাই বোকামি করবেন না। আমরা এখানে পিকনিক করছি, আপনি একটা রোস্ট বেশি খাইয়েন, কিন্তু চুরি নামান। চোর ভয়ে ঘামছে, তবুও সে ছুরি নামাচ্ছে না। তার ঠিক পেছনেই অভ্রের ঘরের বারান্দা। বারান্দার ঠাইটুকু খোলা ছিল। চোরটি পিঠ করে থাকায় তার পেছনে কেউ আসলে সে টের পাবে না। সেই সুযোগটাই নিল বিল্লাল। পাইপের মাধ্যমে বারান্দায় চলল, তারপর ঠিক পেছন থেকে খপ করে ধরল চোরকে। প্রথমে হাতে সজোরে আঘাত দিয়ে তার ছুরি ফেলে দিল, ফলে মুক্তি পেল ওয়েন্ড্রিলা। সে ছুটতে গিয়ে জড়িয়ে ধরল অভ্রকে। অভ্রের প্রশস্ত বুকের সাথে মিশে গেল কম্পিত পেলব দেহ। অভ্র মাথায় হাত বুলিয়ে আলতো স্বরে বলল, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু ওয়েন্ড্রিলার ভয় কাটল না, সে রীতিমতো ফুপাচ্ছে। অভ্র গম্ভীর স্বরে বলল, তোমরা সবাই চলে যাও, আমি আছি ঐন্দ্রির সাথে। ওয়েন্ড্রিলা এখনো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে অভ্রকে। চোরটি তাদের ঘরেই ঘাপটি মেরেছিল। নিজের ঘরে এসে আলো জ্বালাতেই সে বেরিয়ে এলো। আলমারির তালা খোলার ব্যর্থ চেষ্টা করছিল সে। ঠিক সেই সময় ওয়েন্ড্রিলার আগমন ঘটে। নিজেকে বাঁচাতে পুটলি থেকে ছুরি বের করে, কিন্তু তৎসময়ে চিৎকার করে সকলকে জানান দেয় ওয়েন্ড্রিলা। সবাই ছুটে আসলেই চোর ওয়েন্ড্রিলার গলায় ছুরি ধরে। যদিও তার মাঝে হিংস্রতা ছিল না, কিন্তু ঘটনাটি ভীত করেছে ওয়েন্ড্রিলাকে।
অভ্র ওয়েন্দ্রিলাকে বসালো, পানি খাওয়ালো, তার গাল ভেজা। ভয়ে মেয়েটা এখনো কাঁদছে। অভ্র চলে যেতে নিলেই সে হাত চেপে ধরে বসলো, কাপা স্বরে শুধালো, দরজা আটকে আসি? না, দরকার নেই, এখানেই থাক। অভ্র মেনে নিল, পাশে বসলো তার। বিদ্রুপ টেনে বলল, ভয় লাগছে নাকি? ওয়েন্দ্রিলা উত্তর দিল না। তার ভয় লাগছে, কিন্তু অভ্রের উপস্থিতিতে সেই ভয়টা খুব একটা গাঢ় মনে হচ্ছে না। আরও একটি কারণে সে অভ্রকে বাহিরে যেতে দিতে চায় না। সেটা অবশ্য মুখে বলা যাবে না, সেটা থাকুক না মনের মাঝে। চোর বেশ মার খেয়েছে, অভ্র মারেনি, কারণ সে মারলে মরে যাবার সম্ভাবনা ছিল। তাকে বেঁধে রাখা হয়েছে। নীলাদ্রি তার বাসে বসা, সে একটি কাগজে লিখছে, তারপর শুধালো, তাহলে বলুন, প্রথম কোথায় চুরি করেছিলেন? তখন আমার বয়স 7 বছর, পেটে খানা নাই, কেউ মুখে ভাত তোলার নাই। লোকাল বাসে আসিলাম, টিকিটের পয়সা আসিল না। তখন ওস্তাদের লগে পরিচয়, নিখুঁত হাতের কাম। কন্ট্রাক্টরের পকেট থেকে মানিব্যাগ হাফিস হইলাম শেষ, ওইখান দিয়াই হাতে করি। প্রথম চুরি তার থেকে 7 মাসের মধ্যে। বেলেট দিয়া হালকা চাষা দিয়া পকেট কাটতে হবে যেন চামড়ায় আঁচল না লাগে। ভিড়ের মধ্যে করতে হয়, সময় 1 মিনিটেরও কম। ট্রেনিং নিছি 7 মাস ধইরা। প্রথম মার্কেটে নামছি সাইদাবাদে। প্রথম হাতে 10টা মানিব্যাগ, মোট মিল্লা 40,000 টাকা। বাম্পার ফলন তো। ঢাকা থেকে এখানে কেন? ভাগ্যের দোষ ভাইজান, আসলে কি হয়েছে বলেন তো? চোর তার কাহিনী শুরু করলো। নীলাদ্রি লিখছে, মাঝে মধ্যে চোরকে মাজাও খাওয়াচ্ছে। চোরের সাথে এর পূর্বে তার দেখা হয়নি, তাই সাক্ষাৎকার নেবার সুযোগও হয়নি। এই সুযোগ এখন হাতছাড়া করতে চাইছে না। এর মাঝেই পিউ এসে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, নীলাদ্রি ভাই, রান্না শেষ, আন্টি খেতে ডাকে। বলেই পিউ যেতে ধরলেই খপ করে তার হাতটা ধরল নীলাদ্রি। পিউ হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, হাত ছাড়ুন নীলাদ্রি ভাই। পিউয়ের কথার উত্তরস্বরূপ নীলাদ্রি বলল, আমি খাজুরে আলাপের জন্য হাত ধরিনি, অতি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে হাত ধরেছি। আগামী পরশু বিকেলে বাসায় থাকবা, সুন্দর একটা শাড়ি পরবা, পারলে নীল রঙের শাড়ি পরবা, শুধু কাজল আর লিপজেল হলেই ভালো, টিপ দিবা না, আমার অপছন্দ। আপনার পছন্দ মতো কেন সাজবো? কারণ আমি তোমাকে দেখতে আসবো। নীলাদ্রির কথাটা শোনার পর পিউয়ের মাঝে খুব একটা ভাবান্তর হলো কিনা বোঝা গেল না। তার নির্লিপ্ত চাহনি আগের মতোই রইল। নীলাদ্রি ভেবেছিল এমন কিছু বললে হয়তো মেয়েটি লজ্জা পাবে। যদিও পিউ খুব একটা লজ্জাবতী লতা নয়, তবুও উপন্যাসের পাতা ঘাটলে অহরহ প্রমাণ পাওয়া যায় নারী এমন ধরনের বাক্যে লজ্জায় গলে যায়। তাদের চোখের পাতা তীর তীর করে কাঁপে। কেউ স্তব্ধ চোখে অশ্রু ছেড়ে দেয়, অথবা ঠাটিয়ে থাপ্পড় মারে, কারণ তার কথাটি পছন্দ হয়নি। পিউয়ের মাঝে 3 লক্ষণের একটিও লক্ষ্য করা গেল না। ফলে এই প্রথম ভয় দেখা গেল নীলাদ্রি রক্ষী কোটরে। পিউ স্বাভাবিক, খুব শান্ত স্বরে শুধালো, আমি কি চিড়িয়াখানার জন্তু যে আপনি ঘটা করে দেখতে আসবেন? নীলাদ্রি কিছু সময় বেকুবের মতো চেয়ে রইল, হতবাক স্বরে বলল, এ দেখা সে দেখা নয়। পিউ এবার একটু এগিয়ে এলো, তাদের মধ্যেকার দূরত্ব ঘুচিয়ে শুধালো, এ দেখা কোন দেখা নীলাদ্রি ভাই? তুমি কি সত্যি এতটা অবুঝ পিউ, নাকি ভান করছো? হতে পারি দুটোই। নীলাদ্রি শুকনো ঢোক গিলল, তার কপাল ঘেমে গেছে, বুক ধড়ফড় করছে। লক্ষণগুলো রক্তচাপ বেড়ে যাওয়ার, ঘাড় টনটন করে ব্যথা করছে। নীলাদ্রির এমন অনুভূতি হয়েছিল ইন্টার পরীক্ষার বায়োলজির দিন। হুট করে মনে হচ্ছিল সে কিছুই পারে না। প্রশ্নগুলো কাগজ থেকে উঠে নৃত্য করছে। এই প্রশ্নগুলো পৃথিবীর প্রশ্ন নয়, মহাজাগতিক কিছু। এই অনুভূতিটা আবারও হচ্ছে। তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি বিয়ে করবে পিউ। আমি জানি তোমার জন্য আমি একেবারে অযোগ্য মানুষ। আমার মতো পাগল ছাগলকে বিয়ে করা আর গাছের সাথে জীবন কাটানো একই। প্রেমিক, প্রণয়ন শব্দগুলো আমার জন্য বৃথা। তবুও আমি তোমাকে চাই, আমার স্ত্রী রূপে, আমার বন্ধু রূপে, আমার জীবন সঙ্গিনী রূপে। তোমাকে নিয়ে ভাবলেই মনে হয় আমি যেন এক অলীক জগতে হাঁটছি, যেখানে তোমার প্রতিটি কথা, প্রতিটি হাসি, প্রতিটি স্পর্শ আমাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমার পৃথিবী তোমার চারপাশে অবর্তিত হয়,
আর তুমি ছাড়া সেই পৃথিবী যেন নিঃসঙ্গ বিবরণ। তোমার অনুপস্থিতিতে আমি যেন এক শূন্যতায় ভেসে থাকি, আর তোমার উপস্থিতি আমার সমস্ত অস্তিত্বকে পরিপূর্ণ করে দেয়। তুমি আমার ভেতরের প্রতিটা না বলা কথার উত্তর, প্রতিটি নির্জন মুহূর্তের সঙ্গী। আমি সইতে পারি না তোমার হাসিটুকু অন্য কারোর জন্য হোক। আমি তোমার প্রেমে পড়িনি পেও, আমি তোমাকে হয়তো পুজি। নীলাদ্রির কণ্ঠ কাঁপছে, তার চোখ ছলছল করছে। অন্য প্রান্তের মানুষটি ঠোঁট কামড়ে ক্রুদ্ধ নয়নে তাকিয়ে আছে। ধরা স্বরে শুধু কোনো মতে বলল, খেতে আসুন। নীলাদ্রির শক্ত বাঁধন তত সময় ঢিলে হয়ে গিয়েছিল, ফলে হাত ফসকে গেল কোমল হাতখানি। পিউ এক প্রকার ছুটে পালালো। নীলাদ্রি তাকিয়ে রইল সে যাওয়ার পথে। আলো আধারে ল্যাম্পপোস্টের নিচে মেয়েটিকে মনে হলো সে যেন কোনো মহাকাব্যের শেষ পঙ্ক্তি। চোর মহাশয় এত সময়ে মুখ খুলল যেন। ভাইজান, আপনার পছন্দ বালা, তয় আপনি একখান বলত। আমি জীবনে কাউরে এমনি বিয়ের প্রস্তাব দিতে দেখি নাই। নীলাদ্রি হতাশ দীর্ঘশ্বাস ছাড়ল। এই প্রথম আফসোস হলো প্রেমিক পুরুষ না হওয়ায়। অভ্রের জানালাটা খোলা, হালকা বৃষ্টি মিশ্রিত ভেজা বাতাস প্রবেশ করছে খোলা জানালা দিয়ে। অভ্র দাঁড়িয়ে আছে সেখানে। তার জানালা দিয়ে ওয়েন্ড্রিলার আলোহীন ঘরটি ব্যতীত শুধুই আকাশই দেখা যায়, কৃষ্ণ আকাশ। চাঁদ নেই আজ, তাই আকাশটিকেও আজ বড্ড পাঞ্ছে লাগছে। অভ্র ভস ভস করে নিকোটিনের ধোঁয়া ছাড়ছে। সিগারেটের গন্ধ সহ্য হচ্ছে না ওয়েন্ড্রিলার, কিন্তু কিছু বলতেও পারছে না, কারণ তাকে তো সেই আটকে রেখেছে। বারান্দার দরজাটাও নিজেই বন্ধ করে রেখেছে, যদি আবারও চোর আসে। চোরের আতঙ্কটা একটু বেশি জেঁকে বসেছে হৃদয়ে। অন্যদিকে সেই সুযোগটা নিয়েই অভ্র রুমের ভেতর ভসভস করে সিগারেটটা শেষ করে না নিভিয়েই ফিল্টারটুকু ফেলে দিল। ওয়েন্ড্রিলার সাথে সাথেই বলল, নিভাসনি তো, আগুন ধরে গেলে। ড্রেনে পড়েছে, আগুন ধরবে না। তুই তো সব জানতাস শমশের। অভ্র পারফিউম দিয়ে সিগারেটের ঝাঝালো গন্ধকে অপসারণ করার চেষ্টা করলো। এর মাঝেই কানন এলো খাবার নিয়ে। ট্রে রাখতে রাখতে হুকুমের স্বরে বলল, অন্দ্রিয়াকে খাইয়ে দে। ওর হাতে কি নেবা হয়েছে নাকি? ঠাটিয়ে চর লাগাবো। ওর হাত কেটে গেছে, দেখিসনি? ওপরে কি, তার উপরে কি ভয় না পেয়েছে। আমার তো আত্মা খাস্তা ছাড়া হয়ে গেছিল। চোরটা গবেট বলে ভয় পেয়ে গেছিলাম, যদি সত্যি সত্যি গলায় ছুরি বসিয়ে দিত। অভ্র চুপ করে রইল। কানন ওয়েন্ড্রিলাকে 3 বার আয়াতুল কুরসি পড়ে ফুদলেন। ওয়েন্ড্রিলাকে সাহস দিয়ে বললেন, ভয় পাবে না কেমন? ভয় লাগলে ডেকো, দরকার হলে আমি রাতেই তোমার সাথে ঘুমাবো, ঠিক আছে? ওয়েন্ড্রিলা মাথা নাড়ালো। অভ্র বিরক্তি টেনে বলল, কোনো দরকার নেই, ও এখন ভয় পাচ্ছে। আর পেলে আমি দেখে নিব। তুমি নিচে যাও, আনন্দ করো। কানন ঠোঁট উল্টে বলল, চোর বেয়াদবটার জন্য তোদের পিকনিকটা নষ্ট হয়ে গেল। ইস, কি যে খারাপ লাগছে। আপনি মন খারাপ করবেন না মামুনি, অভ্র তো আছে এখানে, আপনি মজা করুন। আমার জন্য আপনাদের আনন্দ মাটি হলে আমি কষ্ট পাবো। শুনেছো তো, এবার নিচে যাও মা। একরকম জোর করেই অভ্র তাকে ঘর থেকে বের করে দিল। দরজার ছিটকে নিয়ে আটকে বসলো ওয়েন্ড্রিলার পাশে। হাত পেছনে হেলান দিয়ে শুধালো, খাইয়ে দিতে হবে? আমি কারোর দয়া চাইনি, এত অসুবিধা হলে বাদ দে, আমি খেয়ে নিব। অভ্র সরু চোখে তাকালো, তারপর হাত ধুয়ে প্লেট হাতে নিল। পোলাওয়ের সাথে মুরগির লটপটি এবং ডিম নিল। মুরগির রোস্টটা দেখতে উৎমাত্রাতিরিক্ত লাল লাগছে। ওয়েন্ড্রিলা ঝাল খেতে পারে না বেশি, তাই শুধু মাংসটুকুই নিল। সে ডিমের কুসুম পছন্দ করে, তাই নিজের ডিমের কুসুমটাও প্লেটে নিল। ব্যাপারটা লক্ষ্য করলো ওয়েন্ড্রিলা, প্রশ্ন করলো, তুই খাবি না? জিম শুরু করব ভেবেছি, তাই কুসুম খাওয়া ছেড়ে দিব। জিম করা লাগবে কেন? এমনিই তো বেলুনের মতো ফোলা হাত পা, গলায় পড়লে দম বের হবার জোগাড়। এটাকে ফিট হওয়া বলে। নাও, হাঁ করো। বলেই লোকমা তুলে দিল অভ্র। ওয়েন্ড্রিলার বা হাত কেটেছে, তাও সে ফিট বাবুর মতো বসে বসে অভ্রের হাতে খেতে লাগলো। কেন যেন মন্দ লাগলো না, বরং এক অবর্ণনীয় তৃপ্তি যেন। ওয়েন্ড্রিলা পা গুটিয়ে অভ্রের দিকে ফিরে বসলো। গাল ভর্তি খাবার নিয়ে চিবাতে চিবাতে বলল,